চাঁদা চাচ্ছে লোকাল বিএনপি, ওখানে 60 লক্ষ টাকা ওনার জায়গাটা নিয়ে নিতে চাচ্ছে, 1.5 কোটি টাকার জায়গা। ওনাকে ইট তুলতে দিচ্ছে না, উনি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ওই জায়গাটাতে উনি বসবাস করছেন। ওনার কোনো বাথরুম নাই, উনি পাশের বাড়িতে ওয়াশরুম ইউজ করেন, গোসল করেন পাশের বাড়িতে। এইভাবে ঘরে ঘরে চাঁদাবাজি, ঘরে ঘরে লুটতরাজ, ঘরে ঘরে মানুষের জীবনকে নরক করে দেয়া, এইটা অন্তত শেখ হাসিনার আমলের সাথে এই আমলের কতটুকু পরিবর্তন হলো? আপনি যদি একজন সাধারণ মানুষকে প্রশ্ন করেন, একদম সাধারণ, যে মানুষটির কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো ক্ষমতার সঙ্গে যুক্ততা নাই, অঢেল অর্থবিত্ত নাই, সেই মানুষটি আপনাকে চোখ বন্ধ করে বলবে জিনিসপত্রের দাম তার নাগালের বাইরে, ন্যূনতম কোনো নিরাপত্তা সে বোধ করে না পথে কিংবা বাড়িতে, এবং চাঁদাবাজিতে তার জীবন অতিষ্ঠ। যদি তার কোনো মামা খালা খালু রাজনৈতিক কোনো বড় কর্তা ব্যক্তি না হয়ে থাকেন এবং তার নিজস্ব বিশাল অগাধ সম্পদ না থাকে, তাহলে আসলে তার জন্য বাংলাদেশের মতো অনিরাপদ জায়গা খুব কমই হয়। এবং আজকে যেই বিষয়টি আমাদের আলোচনায় এসছে যে পদই যথেষ্ট, আর কোনো যোগ্যতার প্রয়োজন নাই, দেখুন ঠিক এই বিষয়টির বিরোধিতা করেই কিন্তু গণ অভ্যুত্থানের জন্ম হয়েছিল, তাই না? যে আমরা মেধার ভিত্তিতে যাব নাকি কোটার ভিত্তিতে যাব, সেটা ছিল আমাদের প্রথম পা ফেলা। এই আন্দোলনের গণ অভ্যুত্থানের শুরুটা ছিল সেখান থেকে। সেই জায়গায় যদি আপনি দেখেন, বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের কথা আপনার মনে থাকবে, যেই পদটি অর্থনীতির আমি বলবো যে বাংলাদেশের অর্থনীতির পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি ব্যাংক কিভাবে চলবে, ব্যাংকের স্বচ্ছতা কিভাবে নিশ্চিত হবে এবং সে স্বচ্ছতা নিশ্চিতে কি কি পদক্ষেপ নেওয়া হবে, তার পুরোটাই কন্ট্রোলড বাই বাংলাদেশ ব্যাংক। তো সেই বাংলাদেশ ব্যাংকের তৎকালীন যিনি গভর্নর, তাকে কিভাবে সরানো হয়েছে এবং বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির একজন ব্যক্তিকে, যিনি একই সঙ্গে গার্মেন্ট ইন্ডাস্ট্রিরও মালিক, মানে ফ্যাক্টরি আছে তার, কিসের যেন, সোয়েটার ফ্যাক্টরি বোধ হয়, হ্যাঁ সোয়েটার ফ্যাক্টরি। তো সেই সোয়েটার ফ্যাক্টরির মালিককে আমরা বাংলাদেশ ব্যাংকে প্রধান বানিয়েছি, তাই না? এই সরকার বানিয়েছে। এরপরে আসেন প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা জেলায় জেলায়, যেই জেলায় যে এমপি ক্যান্ডিডেট ফেল করেছে, অর্থাৎ জনগণ এই বিএনপির ভরা জোয়ারের সময় যাদেরকে ভোট দেয় নাই, সেই মানুষগুলোকে জেলার মাথা হিসেবে বসিয়ে দিয়েছে। জেলায় জেলায় প্রশাসক নিয়োগ করেছে দলের, ন্যূনতম যাদের কোনো জনপ্রিয়তা নাই, ভোট টোট পায় নাই, ফেল করেছে, কিংবা যাদের নমিনেশন দিতে পারে নাই কিন্তু দলের ভালো ডোনার বা ভালো সম্পর্ক, তাদেরকে জেলায় জেলায় প্রশাসক পদে বসিয়েছে। 11টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্পোরেশনের প্রধান হিসেবে বিএনপির বিভিন্ন পদে মানুষদের বসানো হয়েছে। বিসিবিকে বলা হয় বাবা চাচার দোয়ার একটা বোর্ড, মা বাবার দোয়া। তো আপনি আমাকে বলেন, আর শামসুল আলম সাহেবের নিয়োগটা তো আপনি নিজেই বললেন, তো এতগুলো ক্ষেত্র আমরা দেখলাম, আর বাকিটা কি থাকে? এবং আপনি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ বলেন কিংবা আপনি নির্বাচন কমিশনে কমিশনার নিয়োগ বলেন, সকল কিছুর মানে মূল চিন্তাটাই হচ্ছে উনি আমার দলের কিনা। ধরুন এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে একটার পর একটা ভিসি আমরা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, এই দলীয়করণ আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, কিন্তু আমরা তো সেখান থেকে বের হয়ে সত্যিকার অর্থে যোগ্যতা আছে এমন মানুষকে তো ভিসি হতে দেখলাম না। আমি আপনাকে মনে করিয়ে দিই, আপনার মনে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি, তার কিছু ছবি ফেসবুকে এসেছিল। প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ওনার যা বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম সেই ছবিতে, আমি ভাবতে পারি না আসলে। মানে আমাদের ফ্যামিলিতে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার 3 চাচা ছিলেন অ্যাকচুয়ালি। সো তাদেরকে কখনো, তারা কেউ ভিসি হন নাই, কিন্তু তাদেরকে এই বডি ল্যাঙ্গুয়েজে কোনো ছবি, আমি 70 দশক 60-এর দশকের কথা বলছি, চিন্তাও করা যায় না। ময়রা কি আর নিজের মিষ্টি খারাপ বলবে? ওনার সরকার, ওনার প্রধানমন্ত্রী, উনি তো তাকে বলবেনই বেস্ট প্রধানমন্ত্রী। মানুষ কি বলেন? এবং এই যে সার্বভৌমত্বের কথাটা আপনি বলছেন না, সার্বভৌমত্ব নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। কি এগ্রিমেন্ট হলো আমেরিকার সাথে? কেন সেটা নিয়ে সংসদে একটা দিন আলোচনা হলো না? কেন যুক্তরাষ্ট্র 250 বছর পূর্তি বাংলাদেশ সংসদ ভবনে নিয়ে এসছেন? আমি সংসদে বলতে বাধ্য হয়েছিলাম যে সংসদে কিন্তু চাইলেই কথা বলা যায় না, আপনাকে আগে হুইপের কাছ থেকে সময় অ্যালোকেশন নিতে হয়। সো আমি যখন বিরোধী দলের হুইপ মানে নাহিদ
ইসলামের কাছে যাই, উনি চেষ্টা করেন, বাট ইনভেরিয়েবলি উনি বলেন যে আপনার জামাতের আমিরের পারমিশন লাগবে, এবং জামাতের আমির ফর অবভিয়াস রিজনস উনি ওনার দলের জন্য বরাদ্দ সময় থেকে আমাকে দেবেন না। সো আমাকে যেতে হয় তখন সরকার দলের কাছে, সরকার দলের হুইপের কাছে। এবং যেহেতু আমি সরকারি দলের একজন ক্রিটিক, তারাও অফকোর্স তারাও ভেরি কমফোর্টেবল না আমাকে সময় দিতে। সো সেই কারণে আমি স্পিকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে আমি যাবোটা কোথায়? ধরুন জুলাই চার্টার নিয়ে আলোচনা, এই আলোচনায় যেহেতু কোনো দলই আমার নাম দিচ্ছে না, মানে সরকারি দল বিরোধী দল, সো আমার বক্তব্য শোনা যাচ্ছে না। আমার তো বক্তব্য আছে জুলাই চার্টারে। এখন যারা সংসদে বসে আছেন তাদের কজনের চেহারা আপনি মনে করতে পারেন জুলাইয়ের পথে? আমার চেহারা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কজন বলতে পারে যে তার বাড়ি ভাঙচুর হয়েছে, তার গাড়ি ভেঙেছে? আমার বাড়ি ভাঙচুর হয়েছে, আপনাদের চ্যানেল রাত 2টো বাজে আমার বাড়িতে গেছে, আমি ফেসবুক লাইভ করেছি। মুশকিল হচ্ছে কি আমাদের জেলিফিশের মতন মেমোরি তো, আর বেশিরভাগ মেমোরি আমাদের সাথে ফিট ইন না করলে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি। সো বিএনপির নেতারা তখন গর্তে ছিল, ডোবায় ছিল, খালে ছিল, এবং প্রথমে তো তারা হাতি ধুয়ে ফেলছিল এই আন্দোলনে আমাদের না, এইটা এদের আমার নৈতিক সমর্থন দিয়েছিল একটা পর্যায়ে। হ্যাঁ, সো এই হলো তাদের স্ট্যান্ড এই আন্দোলনে। কিন্তু এখন এটা নিয়ে ক্রেডিট ক্লেমিং এর কামড়াকামড়ি হচ্ছে। বিএনপি তাহলে ত্যাগী নেতাদেরকে যথেষ্ট সম্মান দিতে পারে নাই? সেটা বিএনপির ত্যাগী নেতারা বলবে, আমি তো জানি না। আমারটা তো আমি বলতে পারবো, অন্যদেরটা তো আমি বলতে পারবো না। আর দুই হচ্ছে আপনি আরেকটা যেটা বললেন যে বৈষম্যমূলক এবং ঘটনা, আমরা তো আশা করেছিলাম যে ডক্টর ইউনূসের সময়ে আমরা যে একটা রাইট গ্রুপের উত্থান দেখলাম, আমরা একটা উগ্রবাদের উত্থান দেখলাম, সেটা কিছুটা হলেও সরকার নির্বাচিত হলে কমে আসবে। তখন কিন্তু একটা পর একটা মেয়েদের ফুটবল খেলা বন্ধ করা হলো, মঞ্চ নাটক বন্ধ করা হলো, গানের অনুষ্ঠান বন্ধ করা হলো, যাত্রাপালা বন্ধ করা হলো, নাটক বন্ধ করা হলো, সিরিজ অফ ইনসিডেন্টস কিন্তু হয়েছে ডক্টর ইউনূসের সময়, মানে অফকোর্স। সো ওগুলা বাদই দিলাম, মানে এর বাইরেও একেবারে মানে ফিজিক্যালি অনেক হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলাদেশের নারী সমাজকে। সো সেই জায়গা থেকে আমরা ভেবেছিলাম একটা পরিবর্তন হয়তো আসবে, কিন্তু আমরা দেখলাম ধরুন ব্রাহ্মণবাড়িয়ার বনলতা এক্সপ্রেস, যেটা সরকারের অনুমতি নিয়ে ছাড়পত্র নিয়ে সারা বাংলাদেশে প্রচারিত হলো, সেটার জন্য আমাকে ব্রাহ্মণবাড়িয়ায় প্ল্যাকার্ড নিয়ে পথে নামতে হলো, মানববন্ধন করতে হলো, এবং তারপরের দিন ঠিকই প্রচার হলো। কিন্তু তার আগে আমরা কি দেখলাম? প্রায় 20 গাড়ি পুলিশ পাঠিয়ে এটা বন্ধ করার উদ্যোগ নিল সরকার। তো তার মানে সরকার কাদেরকে পেট্রন করছে, সরকার কাদেরকে সহযোগিতা করছে? সরকার হয়তো সেই সময় মবটাকে সামলাতে চাইছিল, সেই জায়গাটিতেও তো হতে পারে। যদি সরকার 20 গাড়ি পুলিশ দিয়ে এটা প্রচারের ব্যবস্থা করতো তাহলে আমি বুঝতাম যে সরকার তার স্ট্যান্ডে অটল, কিন্তু এটা তো কম্প্রোমাইজিং গভর্নমেন্ট, তারা তো ভয় পেয়ে যাচ্ছে। যে শিক্ষিকার কথা আপনি বললেন, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। দুদিন আগেই আপনি দেখেছেন জামাতের একজন এমপি, 70 বয়স, 12 বছরের একজন কিশোরী বা মানে শিশুকে নিয়ে, 12-14 বছরের শিশুকে নিয়ে উনি ধরা পড়েছেন। সো ওনাদের আবার একটা সুবিধা আছে, ওনারা যে কোনো কিছুই মুতা বিয়ে, অমুক বিয়ে, তমুক বিয়ে বলে পার পেয়ে যান। সো যেই সমাজে আসলে এই ধরনের নোংরামি একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়, স্বাভাবিক বলছে এই কারণে যে আইন প্রণেতারা এগুলো নিয়ে ধরা পড়তেছেন। সো এটা তো আসলে তাহলে বলতে হবে যে এটা একেবারে টপ লেভেল পর্যন্ত এটার একটা নর্মালাইজেশনের ঘটনা ঘটছে। তো সেরকম একটা সমাজে রবীন্দ্রসঙ্গীত বন্ধ হবে, স্বাভাবিক আনন্দ উচ্ছ্বাস, মানে যেটা আমি আমার ব্যক্তিগত পরিসরে কাউকে ক্ষতি না করে করছি, সেটা বন্ধ হবে, আমার গান শোনা বন্ধ হবে, কারণ তখন সবই হয়ে যাবে অশালীন। আর অশালীন কাজগুলো সমাজে এস্টাবলিশ মনে করি। এবং শুধুমাত্র আমি আরেকটা ইন্টারভিউতে বলেছিলাম যে কেবলমাত্র সময় একটু বেশি পাবো বা শুধুমাত্র কথা একটু বেশি বলবো, কিংবা আমার পলিটিক্সটা আর একটু ইজি হবে, লোকালিও একটু ইজি হবে, কারণ সংগঠনের সঙ্গে থাকলে তো ইজি হয় লোকাল পলিটিক্স। সেই জন্য তো আসলে আমি কোনো দলে যাব না। আমার চিন্তার সঙ্গে, আমার আদর্শের সঙ্গে, আমার কাজের সঙ্গে, আমার পরিকল্পনার সঙ্গে তো সেই দলের এই বিষয়গুলোতে মিলতে হবে। হ্যাঁ, সো সেইটা যদি না মেলে সেই জায়গায় তো আর যাওয়ার প্রশ্ন উঠে না। আর সেই সূত্র ধরে একটা কথা আমি বলি, আসলে 15 বছর যেই লড়াইটা আমরা করেছি, আমি করেছি, অসংখ্য মানুষ করেছে বিভিন্ন জায়গা থেকে, এই লড়াইটা আসলে একটা বেটার বাংলাদেশের জন্য। কিন্তু জুলাই পরবর্তী সময় আমরা দেখলাম মুখ পরিবর্তন হয়ে গেছে, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। রাদার আমি আজকে আপনাকে একটা ঘটনা বলি। আজকে আমি কোর্টে, আমার রুমে একজন ভদ্রমহিলা এসছেন, অত্যন্ত সম্ভ্রান্ত মহিলা, ওনার স্বামী কলেজ শিক্ষক ছিলেন, ঢাকা 18-তে ওনার বাড়ি। উনি
চাঁদা চাচ্ছে লোকাল বিএনপি ওখানে 60 লক্ষ টাকা ওনার জায়গাটা নিয়ে নিতে চাচ্ছে, 1.5 কোটি টাকার জায়গা। ওনাকে ইট তুলতে দিচ্ছে না, উনি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ওই জায়গাটাতে উনি বসবাস করছেন। ওনার কোনো বাথরুম নাই, উনি পাশের বাড়িতে ওয়াশরুম ইউজ করেন, গোসল করেন পাশের বাড়িতে। এইভাবে ঘরে ঘরে চাঁদাবাজি, ঘরে ঘরে লুটতরাজ, ঘরে ঘরে মানুষের জীবনকে নরক করে দেয়া, এইটা অন্তত আমি যেই সংবিধান রক্ষার শপথ প্রথমবার নিলাম ওই দিন আধা ঘন্টার ব্যবধানে আমি সেই শপথ ভঙ্গ করে আরেকটা শপথ নেই কি করে? আমি ওই সংবিধানটাকে সংশোধন করতে পারি, ওই সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান লিখবার জন্য তো আমি শপথ নিতে পারি না। এটা আমার ইন্টারপ্রিটেশন। এই ইন্টারপ্রিটেশনের সাথে আপনি একমত না হলে আপনি শপথ নেবেন, কেউ তো আপনাকে বেঁধে রাখছে না, কিন্তু আপনি আমাকে ধাক্কা দিয়ে শপথে পাঠাচ্ছেন কেন? এটা তো আমার স্বাধীনতা এফেক্ট করবে। প্রধানমন্ত্রী কি শার্ট পরলেন, কি জুতা পরলেন, কি ছাতা নিলেন, কোন গাড়িতে চললেন, নাকি নিজের পায়ের উপর নির্ভর করলেন, সেটা কি আপনাকে নাগরিক হিসেবে এফেক্ট করবে? নাকি আপনার বাড়িতে আজকে 3 দিন ধরে চুলা জ্বলে না, গ্যাস নাই, কিংবা ধরুন বাজারে গেলে আপনার মাথা নষ্ট হয়ে যায় কারণ আপনি যে টাকা নিয়ে গেছেন সেই টাকা দিয়ে আসলে 2 দিন চলবার মতন বাজারও আপনার কেনা সম্ভব না, কিংবা ধরুন আপনি রাস্তায় নামলেন, ছিনতাইকারী এসে আপনার পেটে একটা ছুরি বসিয়ে দিয়ে আপনার হাতে যা কিছু আছে নিয়ে গেল, কিংবা ধরুন লোকাল বিএনপি লিডাররা আপনার কাছে চাঁদা দাবি করে বলছে যে আর একটা ইট গাঁথলে সেটা যদি বাথরুমের ইটও হয় আপনাকে মানে দেখে নেবে এবং সে কারণে আপনাকে তিরপল দিয়ে ঘেরা জায়গায় নিজের জায়গায় বাস করতে হচ্ছে। আসলে কোনটা আপনার জীবনকে এফেক্ট? কারণে আপনাদের কথাবার্তা বুঝি না। সারা জীবন আপনারা বললেন সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে থাকলে কেমন করে হবে, কিন্তু এখন আবার বলতে চান না। মানে শেখ হাসিনার আমল থেকে দেখছি যে প্রধানমন্ত্রী তো ফেরেশতা, বাকিরা সব ইবলিস। মনে হয় যেন ইবলিসরা যার যার জায়গায় শেষে বসছে, প্রধানমন্ত্রী এনে তাদেরকে বসায় নাই। ব্যাপারটা তো এরকম না, এটা তো আপনার একক সিদ্ধান্ত, আপনি কাকে নেবেন কাকে নেবেন না। এই যে শোতে কে গেস্ট হবে এটা যেমন আপনার একক সিদ্ধান্ত বা আপনার প্রডিউসারের একক সিদ্ধান্ত, সেরকম মন্ত্রিসভায় কে বসবে কে বসবে না, অ্যাডভাইজার কে হবে না, কোন প্রতিষ্ঠানে কে বসবে না, এটা ওনার একক সিদ্ধান্ত। মানে এই হতে পারে না বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী, বাংলাদেশের মানে রাষ্ট্র পরিচালনার ধারা অনুযায়ী এটা হওয়ার কথা না। এখন আপনি চিন্তা করে দেখবেন যে নাগরিক হিসেবে, আমি আবারও বলছি, আপনি চিন্তা করে দেখবেন নাগরিক হিসেবে প্রধানমন্ত্রী কোন ব্র্যান্ডের শার্ট পরছেন আর কোন শাড়ি পরছেন যদি নারী প্রধানমন্ত্রী হন, সেটা আপনার জীবনকে কতটুকু এফেক্ট করে, আর আমি যে উদাহরণগুলো দিলাম তার কোনটা আপনাকে এফেক্ট করে আপনি বিবেচনা করবেন। বাংলাদেশে আপনাদের প্রশ্ন শুনে মনে হয় সবাই 17 কোটি মানুষ হাতে ললিপপ নিয়ে ঘুরে, এত বাচ্চা এত অবোধ, কিচ্ছু বোঝে না। আমি জানি না বাংলাদেশের মানুষ এত অবোধ কিনা, বা আমার অভিজ্ঞতা অন্তত তা বলে না। সেই বাংলাদেশের মানুষ মানে মাঝখান দিয়ে 6 মাস চলে গেছে, মানুষের নাভিশ্বাস শেষ হয় নাই, এবং মানুষ, আপনি ধরুন সামাজিক যোগাযোগ মাধ্যমটা যখন খুলবেন, বাংলাদেশে কোথায় কি হচ্ছে তার অনেক কিছুই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে। মূলধারার গণমাধ্যমে হয়তো কিছুদিন পরে আসে, 2 দিন পরে আসে, প্রথমে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। 2 দিন আগে একটা নিউজ নিশ্চয়ই আপনারা দেখেছেন, চট্টগ্রামে 2 কোটি টাকার জন্য 35 লক্ষ টাকার আসবাবপত্র ভেঙে চুরমার করা হয়েছে, 2 কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছিল। আমি কয়েকদিন আগে পর্যন্ত একটা খবর রাখছিলাম, কোনো আসামি ধরা পড়ে নাই, অথচ কিন্তু যিনি মানে ফোন দিয়ে থ্রেট দিচ্ছে এবং ভাঙচুরের লিডার ছিল, লিড করছিল, তার চেহারা দেখাচ্ছে গণমাধ্যম, ভয়েস শোনাচ্ছে গণমাধ্যম, নাম বলছে গণমাধ্যম, কিচ্ছু হয় নাই। এবং বিভিন্ন জায়গায়, আমি আজকে নিজেও ঢাকা 18 একটা উদাহরণ দেব, দিস আর জাস্ট অ্যান এক্সাম্পল। ধরুন আপনি কখন বুঝবেন যে বিপদটা ওয়াইড স্প্রেড হয়ে গেছে এবং বিপদটা বহু মানুষকে আক্রান্ত করেছে, যখন এটা ধীরে ধীরে দেখবেন একদম আপনার কাছের মানুষদের কাছে চলে আসতেছে। এই যে সরকার গঠনের পরপর, বিএনপি সরকার গঠনের পরপর, আমার যে ক্লার্ক, আমার মানে হাইকোর্টে আমার কাজ করে, মামলা ফাইলিং এর কাজ করে, তার একটা ছোট্ট জায়গা, সেটাও লোকাল বিএনপির লিডাররা দখল করতে গেছে। সো এগুলো তো আমি শুনতেছি, মাসের পর মাস ধরে এই কথাগুলো আমার কানে আসতেছে। আমার কাছে সাথে মানুষ দেখা করে বলতেছে যে আমার কনস্টিটিউয়েন্সি না, আমার এলাকা না, অন্য এলাকা, কিন্তু তারা বলার জায়গা খুঁজে পাচ্ছে না। শামীম একটা কথা বললো না যে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে হতে পারে, এই মানুষগুলো পথে নামলে আপনি কি করবেন? হিস্ট্রি অফ বাংলাদেশ, জনগণের করের টাকা বন্টন হওয়ার কথা প্রত্যেক আসনে, এবং প্রতিটা এমপি সরকারি